সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি দিলারানার বাবু আজ আবারও এলাম নন্দন টেলিভিশন আয়োজিত শৈশবের গান ও আড্ডা নিয়ে মজমার বিশেষ অনুষ্ঠানে একজন বিশেষ মানুষকে নিয়ে। নামেই যার পরিচয়, তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর পাঞ্ছি ফেরাও না। যার কণ্ঠে এই গান মধুর সুরে যেন ব্যাকুল হৃদয়ে কাছে টানে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো সেই মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। আমাদের অহংকার, আমাদের জাতীয় কবির সঙ্গীতকে যিনি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, প্রতিটি হৃদয়ের কাছে পৌঁছে দিয়েছেন, তিনি একজন ফাতেমাতুজ জোহরা, একজন শিল্প মানবী। দেশ বরেণ্য শিল্পী ফাতেমাতুজ জোহরা 1962 সাল থেকে সঙ্গীত জীবনের শুরু। 1977 সাল থেকে রেডিও এবং টেলিভিশনে নিয়মিত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। নজরুল সঙ্গীতে বিশেষ অবদানের জন্য 2006 সালে পান সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার 21 পদক। এছাড়াও পান বাংলা একাডেমি ফেলোশিপ, শেরে বাংলা পদক, বীর শ্রেষ্ঠ পদক, নজরুল একাডেমি পদক, জাতীয় প্রেস ক্লাব সম্মাননা সহ দেশ বিদেশে আরও বহু পুরস্কার। আমার অনেক সৌভাগ্য যে আজ আমি তার পাশে বসতে পেরেছি। তবে এই সৌভাগ্যের জন্য আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের সবার প্রিয় তানজির আলম রাজীবকে, আমাদের প্রিয় ছোট ভাই, যে তোমার কথা বলেছিল। আপা, কেমন আছো? খুব ভালো আছি। তোমাকে এত সুন্দর লাগছে, এত মিষ্টি লাগছে, মনে হচ্ছে এই পরন্ত বিকেলে একটা ফুটন্ত টগর ফুল। থ্যাংক ইউ। কেন বললাম জানো তো টগর ফুলটা? তোমার বন্ধু, প্রিয় বন্ধু জয়ন্তদা বলেছেন তোমার ডাক নাম টগর। তাই নাকি? তুমি এত দূর জেনেছো আমার সম্বন্ধে? হ্যাঁ, খুব ভালো লাগছে। গান শোনার চেয়ে গান শুনবো অনেক তোমার, কিন্তু অনেক বেশি আড্ডা দেবো। প্লিজ, গানের থেকে আড্ডা ভালো, তাই না? গান কারণ কত করবো কারণ বলো? তোমাকে অনেক বেশি জানতে চাই, তোমাকে অনেক কাছে থেকে গভীর করে জানতে চাই। তুমি কানাডায় এসেছো, তোমার মেয়ের সাথে আছো, নাতনির সাথে নাতনির আছো, সঙ্গে আছি। খুব আনন্দে আছো নিশ্চয়ই। মাশাআল্লাহ, অনেক আনন্দ। তোমার প্রিয় প্রিয় মানুষগুলি কারা? কোথায়? বাংলাদেশে নাকি? সবখানে, যেখানে। তুমি যার নাম বলেছো প্রথমে, সে তো আমার প্রিয় মানুষ, এটা সবাই জানে। কারণ বন্ধু নিয়ে কেউ অনুষ্ঠান করতে গেলে জয়ন্ত আমার জন্য থাকে, আমি ওর জন্য থাকি। এবং এটা তো থাকার জন্য থাকা না, এটা মন থেকেই থাকা আসলে। তো এই যে মিল, মানে মনের মিলটা খুব পাওয়া যায় না আর কি, যেটা আমার আর হয়। বোধের মিল, মনের মিল, এস্থেটিক ব্যাপারে যে মিলটা শিল্পের, সেখানে আমার আর জয়ন্তের খুব মিল, খুব একটা কমফোর্টেবল জায়গায় থাকি আমার দুজনে। আরো কিছু প্রিয় মানুষ? শোনো, প্রিয় আমার না, সবাই প্রিয় আমার, কারোর সঙ্গে কোনো দুঃসম্পর্ক নাই। তো ঠিক এই মুহূর্তে তাদের হয়তো কথা মনে হচ্ছে না আমার, কিন্তু যাদের কথা মানে আমার যারা আমার প্রিয়, তারা আমি মনে মনে আমার হয়তো আছেন তারা। আমাদেরকে বলবে না, থাক। না, তুমি অনেক ছোটবেলা থেকে গান শুরু করেছো আমি জানি। যখন 62 সাল থেকে আমি শুনেছি তোমার আব্বা ডাক্তার ছিলেন, কিন্তু উনি গান গাইতেন, নাটক করতেন। তোমাদের তার মানে সন্ধ্যার সময়ের যে আড্ডাটা বাড়িতে, ওটা গানই হতো প্রতিদিন তোমার বাসায় জলসা হতো। মানে বছরে ধরো 365 দিনই আড্ডা হতো গানের। এমন কোনো সন্ধ্যা বাকি নাই আমার বাড়িতে যে গানের আড্ডা বসেনি। আর সেই ছোট্টবেলায় থেকে তুমি গান ভালোবেসে ফেললে? হ্যাঁ, কারণ আমি যখন গান গাইতে শুরু করলাম বা শিখতে শুরু করলাম, তার আগে থেকে আমি গান শিখি। মানে তখন আমি এত ছোট যে বলতে পারি না, আব্বা গাইতেন, তো আমার ওস্তাদজি গাইতেন, তো কাছে বসে থাকতাম। মানে তখন থেকে শুনে এটা কিন্তু দরকার, একটা বাচ্চার এটাই খুব প্রয়োজন। কিন্তু আমাদের বাচ্চাদেরকে মারলেও ওরা রেওয়াজ করতে চায় না। তা আসলে বাচ্চাদেরকে মেরে হয় না, বাচ্চাদের বাবা মারা যেটা করতে থাকে ওরা তাদেরকে ফলো করে। এটাই আমি দেখলাম যে করো, পড়ো, যাও, গান করো, তাহলে হয় না, নিজেরা করতে হয়। ওরা দেখে দেখে আপন মনেই, যেমন মায়ের কাছে মেয়েরা রান্না শেখে, মা রান্না করে তো মেয়ে দেখে দেখে কী করে কাটে, কী করে ধরে। হ্যাঁ, ও তো ওকে কেউ শেখে না, চাকুটা ধরে তো ওকে কেউ শেখায় না।
তো আমার মনে হয় বাবা মারা যখন করে একটা জিনিস তখন বাচ্চারা দেখে দেখে ওটা ফলো করতে চেষ্টা করে। আমার তো তাই মনে হয়। তোমার প্রথম গান শুরু করেছিলে তুমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে, তো ওখান থেকে তুমি হঠাৎ করে পথ বদলে নজরুল সঙ্গীতে? না না, পথ বদলায়নি। রবীন্দ্রসঙ্গীত শুরু করেছি কারণ আমার আব্বাই গাইতেন রবীন্দ্রসঙ্গীত। আব্বার কাছে শুনে শুনে আব্বার যেগুলো গান করতে সবগুলো গানের আমার মানে লাইনগুলো মতো হয়ে যেত আর কি। তারপর যখন আমি গান করা শুরু করলাম তখন আমার আব্বা আমার গলা শুনেই বলছে তুমি কিন্তু নজরুলের গান গাইবে। আমি বললাম কেন, আমি রবীন্দ্রনাথের গান করব, আপনি করেন আমি করব। তো না, তো আমি বুঝতে পারছি না যে কেন মানা করছেন। তারপরে বলছে তোমার কণ্ঠে একটা ব্যাপার আছে, এটা নজরুলের গানের জন্য খুব। আমি তখন বুঝি না, সে বোঝার বয়সই হয়নি আমার। তারপরে তো আসলে এটাই কি তো হয় ফ্যামিলিতে, বাবা মা বা বড় কেউ যখন একটা জিনিস ধরিয়ে দিলে দেখবে যাতে বাচ্চা ওই মতো করে করতে থাকে। তারপর তো আমি বড় হলাম, শিখলাম, এবং খুব যেহেতু ক্লাসিক্যাল করছি, ক্লাসিক্যাল করার সঙ্গে সঙ্গে নজরুলের গান করছি, তখন ওটা খুব আমার কাছে সহজ মনে হচ্ছে। কিন্তু গানের জন্য শাসন ছিল প্রচণ্ড। আমি যদি চর্চা না করতাম তাহলে আমার মার ছাড়া কপালে কিছু ছিল না এত। কিন্তু তুমি জীবনে অনেক বড় শিল্পী হও, অনেক টাকা কামাই করো, এইসব কোনো ইচ্ছা ছিল না তাদের। আমার আব্বা আম্মার ইচ্ছা ছিল যে ভালো গান করলে মানুষের মন ভালো হয়। এই একটা জিনিস আজকে এত বছর পর কিন্তু আমি ওই একটা জায়গাতেই আছি যে ভালো গান, যখন ভালো গান শুনি কিংবা নিজের একটা গান ভালো হলো বলে মনে হলো, নিজের গান তো কখনই ভালো লাগে না, কিন্তু কখনো একটা গাওয়া রেকর্ডিং মনে হচ্ছে জায়গাটা ভালো হয়েছে, কোনো একটা জায়গা, তখন মনে হচ্ছে বেশ ভালো তো। কারণ মনে হচ্ছে কেন ভালো হলো, আচ্ছা গত বেশ কিছুদিন ধরে আমি বেশ ওর মধ্যে ইনভলভ আছি, যার জন্য মনে হচ্ছে যে জায়গাটা ভালো হলো। সুতরাং আমার তো আরও চর্চা করা দরকার, আরও প্র্যাকটিস করা দরকার। এই যে মনে আমার আজ সহসা ঝরিল চোখে কেন বাড়িধার 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 আজ তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার আজ তোমার কাছে। বাহ, কি সুন্দর, একদম যেন বুকে গিয়ে লাগে। এই গানগুলো তো সবসময় করা হয় না, আমরা করি। আমাদের একটা খুব মজার জিনিস জেনেছি, তুমি নাকি ভীষণ অনুকরণ করতে পারো, একদম জাস্ট লাইক কপি ক্যাট। একটা জিনিস খুব ভালো লেগেছে এবং আশ্চর্য হয়েছি যে তুমি গানের পাশাপাশি সাহিত্য চর্চা করো। তোমার পাঁচটা তোমার গল্পের বই, 2টা ছড়ার বই, একটা কবিতার বই, 6টা বই হয়েছে। তারপরে প্রবন্ধ। লাস্ট যেটা হলো গত বছর নজরুলের গান নিয়ে লেখা। কখন কিভাবে গিলি করো? লেখাটা আমার এরকম খুব এটা প্যাশন বলতে পারো, যে কোনো সময় লিখি। তোমার এই সঙ্গীত জীবনে নিয়ে কি তুমি হ্যাপি? মনে হয় যা চেয়েছো তাই কি পেয়েছো? শোনো, সত্যি কথা বলতে কি যে রজনীকান্তের একটা গান আছে না, যে আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। সেই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে এই কথাটা বলা। আমার সবসময় এটা মনে হয় যে যা চেয়েছি তা পেয়েছি কিনা ওটা আমি সব করতে চাই না। সবসময় এক পেশাভাবে মনে হয় যে আমাকে তুমি যা দিয়েছো আমি তার যোগ্য না, আমি তো একটা পাত্র সৃষ্টিকর্তার কাছে। তো সৃষ্টিকর্তা এই পাত্রের মধ্যে কি দিয়েছেন না দিয়েছেন সেটা আমরা জানি না। আমরা ওটা নিয়েই ব্যবসা করি, ওটা নিয়েই কাজ করি, ওটা নিয়েই গর্ব করি, ওটা নিয়ে কত কিছু করি। আসলে তো সেটা আমাদের আমার মনে হয় যে এটা আমাদের করা উচিত ছিল না। যে কোনো কিছু আর কি, তুমি যেটা বললে আমাকে যে তুমি তা নিয়ে কি তৃপ্ত কিনা, আমার আসলে কোনো অতৃপ্তি কিছু নাই। আমার মনে হয়েছে যে সৃষ্টিকর্তা তো তৈরি করেছেন আমাকে, সৃষ্টি করেছেন আমাকে, মানে এটা তার ব্যাপার।
আমার কিছু না, আমার যাই কিছু আমি করছি হচ্ছে সব কিছুই আমার জন্য, সব কিছু বাড়তি, এটা তারই ইচ্ছা। আমি একেবারেই আমার কিচ্ছু করার নেই। সেই জন্য কিন্তু রবি ঠাকুরের এই গানটা আমার খুব ভালো লাগে, আমি প্রায়ই গানটা করি যে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। এটা কি তোমার মনে হয় না? কখনো মনে হয় আসলে অসুখী অতৃপ্তি থেকে লাভ নাই, যেটা আছে সেটা নিয়েই সুখী হওয়াটা অনেক সুখের। না, আমারও কিছু কর্তব্য ছিল সৃষ্টির প্রতি, সৃষ্টিকর্তার প্রতি, করতে পারিনি। সুতরাং আমি আফসোস করব কেন? আমি করতেই তো পারিনি কিছু, সেই আফসোসটা হয় আমার। আমি কিছু করতে পারি না, আমি কোনো অন্য সৃষ্টির মঙ্গলের জন্য কিছু করতে পারিনি, মানুষের মঙ্গলের জন্য কিছু করতে পারিনি। আমার তো এই আকাশ, এই সবুজ, এই নীল, এই আলো, সূর্যকিরণ সব কিছুর প্রতি আমার ঋণ আছে না? আমি তো সেই ঋণেই তো জর্জরিত। সুতরাং আমি সৃষ্টিকর্তার কাছে কিছু চাওয়ার মতন কোনো মুখ তো আমার নাই। আমার নাই মানে আমি মনে করি একটা মানুষের নাই। আপা, তোমাকে আমার ভীষণ একটা সত্যিকার রিয়েল পার্সন মনে হয়। তোমার মধ্যে কোনো ফেক নাই, একটা অকৃত্রিম মানুষ তুমি। মানুষে কি মনে করে আমি জানি না, তোমাকে আমার একটু রহস্যময়ী লাগে কেন জানি। মনে হয় তোমার ভিতরে একটা আলো ছায়া আঁধারের মধ্যে খেলা করো, আর তুমি ভীষণ চুপচাপ থাকো, নিজের ভিতরে নিজেকে লুকিয়ে রাখো, শুনশান। খুব একটা তুমি নিজেকে প্রকাশ করতে চাও না। তোমার ভিতরে কি কোনো কষ্ট, দুঃখ, ব্যথা এগুলি লুকিয়ে রাখো তুমি? হ্যাঁ, তুমি কি সাবজেক্টে পড়াশোনা করেছো? তো উল্টোর পর জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আমার। তুমি আজকে শুধু তোমাকে জানা। তুমি সবগুলো কথা সত্যি বললে কি করে? তাই না? এটা আমার মনে হয় তোমাকে দেখে, যে একটা শান্ত একটা পুকুরে ঢিল মারলে একটা কি সুন্দর একটা শব্দ হয়, তোমার গানের মধ্যেও ঠিক এরকম মনে হয় যে তুমি একটু চুপচাপ, হঠাৎ যখন গান গাও এত শ্রুতি মধুরভাবে আমাদের বুকে কানে এসে লাগে, ভালো লাগে। গানের ব্যাপারটা তাই, গানে গেলে আমি তাই হই। আসলে কিন্তু আমি ছোটবেলায় খুব চঞ্চল ছিলাম, ভীষণ চঞ্চল ছিলাম ছোটবেলায়। চঞ্চল মানে কি, আহ, খেলাধুলাটা আমার কাছে ছিল বিরাট ব্যাপার। মানে আমি ধরো ফাঁক পেলেই, সুযোগ পেলে আমি ডাইভ, নদীর মধ্যে কিংবা পুকুরের মধ্যে। ওই যে প্রকৃতির সাথে না? হ্যাঁ, তারপরে ফাঁক পেলেই একটা ছিপ নিয়ে পুকুরের কিনার দিয়ে ঘুরতাম আর মাছ ধরতাম। আর একটুখানি বাবা মার চোখের আড়াল হলেই এতগুলো তেঁতুল মাখা পকেটের মধ্যে। আমার প্যান্টের পাজামা পরি না তখন, এত ছোট আমি, প্যান্টের পকেটের ভিতরে তেঁতুল মাখা, পাকা তেঁতুল মাখা থাকবে কিংবা কাঁচা তেঁতুল বড় বড়, ওটা ভেঙে ভেঙে এতটুকু করে করে পকেটে। যখন রাত্রে ঘুমাতে যাই তখন আমি মানে ঘুমাতে গিয়ে এটা মুখে দিয়ে কটর কটর করে খাচ্ছি। আর সুযোগ পেলেই যখন ঝড়ের দিনে গাছের মধ্যে আম পাড়াচ্ছে, খুব উঁচু গাছে উঠতে পারতাম না, ভয় লাগতো। তো এইগুলো ছিল আমার। তবে মনে আছে আমি একবার দাদু বাড়ি গেছিলাম বেড়াতে, ওখানে গিয়ে যখন আকাশ পুরা কালো করে একেবারে বজ্রপাত হচ্ছে, চমকাচ্ছে বিজলি আকাশে, আমি ঘর থেকে বেরোবই দেখে দৌড় মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে, জানো যেখানে গেলে মানুষ মরে যায়। এই আলের মধ্যে দিয়ে পানি যাচ্ছে কুলকুল করে, ছোট ছোট মাছ যাচ্ছে, আমি মাছের সঙ্গে বসে খেয়েছি। হঠাৎ করে আমার কোনো খেয়াল নাই যে আমি কোথায় চলে আসছি, দৌড়ে ওটা খুব খেলছি ওদের সঙ্গে। পানি যাচ্ছে, পানি হাত দিয়ে ধরছে, আর আকাশ পুরা কালো, একেবারে চমকাচ্ছে বিদ্যুৎ। আমার দূর থেকে অনেকেই গলা শুনতে পাচ্ছি, টগর টগর চিৎকার। আমি বসে মাথা নিচু করে তাকাচ্ছি, অনেক দুঃখী দেখি বাড়ির সামনে ছাতা নিয়ে আমার মা বাবা চাচা দাদু সবাই চিৎকার, কারণ ওখান থেকে মাঝখান পর্যন্ত কেউ আসছে না, চিৎকার সবাই এক তুই এদিকে। তারপর তো ধরে মার হলো, মার খেতে আমি যাওয়ার ভীষণ, অনেক মার খেয়েছো তাহলে তুমি। এরকম দুষ্টুমি করে অনেক মার খেয়েছি যে আমি গাছের সঙ্গে কথা বলতাম, গাছকে আমি দেখতে পারতাম না, যে গাছের এত কষ্ট। অনেক গাছের বাকল খুলে, ছোট ছোট করে বাকল খুলে পকেটে নিয়ে রেখে দিতাম। তো অনেকগুলো, অনেক দিন ধরে অনেক স্মৃতি, অনেক
বাতাস, অনেক বৃষ্টি, অনেক আলো, অনেক কিছু কষ্ট এই গাছটার মধ্যে আছে এরকম মনে হয় আমার এখনও। গাছের অনেকক্ষণ গাছের দিকে তাকিয়ে থাকি, মনে হচ্ছে তুমি কত কিছু চিহ্ন তোমার ভিতরে, তুমি কত কিছু দেখে আসছো এ পর্যন্ত, কিন্তু কখন কিছু বলোনি কাউকে। আমারটা লেখা একটা ছোট্ট কবিতা ছিল গাছ নিয়ে, তো গাছের সঙ্গে নিজেকে তুলনা করে আর কি। এই মুহূর্তে মনে হচ্ছে না, এই মুহূর্তে মনে হচ্ছে না। যাই হোক, গাছ তো ভালো লাগতোই, আর নদীর মধ্যে সাঁতার কাটতে সেটা খুব ভালো লাগতো। অনেক দিন আমার নদীর মধ্যে চিৎ সাঁতারে আমি চলে গেছি, কত দূরে, অনেক দূরে চলে গেছি। আবার সবার চিৎকারে কি ব্যাপার, কান পর্যন্ত পানির মধ্যে ভর্তি। আমি বাবার, সবাই চিৎকার করছে কারা। তারপরে উঠলাম, উঠে দেখি ওই দূরে পাড়ের মধ্যে আমার বাবা মা সব লাঠি নিয়ে বলে আয় এদিকে তো। আবার দৌড়ে দৌড়ে যাচ্ছি, কারণ নদীর মধ্যে ঘূর্ণিপাক হয় পানির মধ্যে, আমার থেকে একটু দূরে ঘূর্ণিপাক, ওখানে গেলে তো আমি চলতে ধরতে পারলাম। তখন আমি অনেক বড়, আমি তখন ইন্টারমিডিয়েট পাস করেছি এরকম সময়। এদিকে আয়, তখন তো আর মারতে পারে না, ধমকানো হলো না। আমার অভ্যাস ছিল ওই নদী দেখলে লাফ দেবো, পুকুর দেখলে লাফ দেবো। এটা কি বগুড়া রাজবাড়িতে? না, আমার দাদু বাড়িতে। আমার দাদু বাড়িতে পুকুর ছিল, আমাদের বাড়ির সামনে পুকুর ছিল। পুকুরে একবার ছিপ, ভাই আমার তো জ্ঞানটা ছিল না যে ছোট ছিপে বড় মাছ ধরে না। ছোট যে বড়শি, তাতে তো এইটুকু মাছ ধরে কিংবা ঠোকরায়, কিন্তু ছোট ছিপের মধ্যে তো এত বড় মাছ ধরবে না। আমার খুব ইচ্ছা, মানে ধারণা ছিল যে আমি একটা বিরাট মাছ ধরবো, সবাইকে দেখাবো যে বিরাট মাছ ধরলাম। আসলে তো কিছু না। একদিন বাড়ির সামনে পুকুর, ওখানে এতটুকু একটা ছিপের মধ্যে করে ঘি দিয়ে ময়দা মাখানো, পুঁটি মাছও খায় না ওটা, এরকম অবস্থা। ঘি দিয়ে ময়দা মাখানো সেটা নিয়ে বড়শির মধ্যে গেঁথে, এতটুকু বড়শি, ওটা আবার পুকুরের পাশে গিয়ে মাটির মধ্যে গেঁথে দিয়ে আসলাম যে মাছ ধরবে থাক। দিয়ে ঘরের মধ্যে মানে উতারপাল করছি, কারণ খুব হচ্ছে, বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণ। পুকুরের পাশ দিয়ে তাল গাছ, ঠাপ ঠাপ তাল পড়ছে, আমি শুনতে পাচ্ছি। আর মনে হচ্ছে উফ, আমার ছিপটা কোথায় গেল। ঘরে বসে বসে আব্বা আম্মা বলে যে তো এ অস্থির করছে, ব্যাপারটা কি, এ তো পুকুরে যা। আব্বা আমার গার্ডিং করছে, এই শয়তান কখন যাবি না পুকুরে। আচ্ছা না, সত্যি যাবো না, সত্যি যাবো না, এখানে ঘুমা। আচ্ছা ঘুমালাম, শুনলাম, শুয়ে ফেলে দেখে আব্বা আম্মা কোথায় গেল। দেখি আব্বা আম্মা একটুখানি সরে গেছে। আমি সিধা উঠে দৌড়ে গিয়ে, আকাশ কালো কুচকুচ করছে, মানে মানে তাল গাছগুলো ভীষণ ঝড়ে করছে, বজ্রপাত। আবার সেদিন ওটা, হ্যাঁ, খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি গিয়ে সোজা পাড়ে তাকালাম, দেখি কখন ছিপটা নাই। আমার ধারণা বড় মাছ ওটাকে ধরে মুখে নিয়ে কোথা চলে গেল। কি হলো, সারা পুকুর, বিরাট পুকুরের পানি কালো, কারণ আকাশের কালো ছায়া পুকুরের মধ্যে, দুটো কালো, উপরে আর নিচে, এত কালো কুচকুচ, জীবনে কোনো এত কালো কুচকুচে পুকুর। ভয় লাগে তো ওটা দেখলে আপা? কোথাও ভয় তো নাই আমার, আমি তো ছিপ খুঁজে বেড়াচ্ছি। দেখি ছিপ নাই, দেখি মাছ পুকুরে, ছিপটা আর বৃষ্টি ফোঁটা, এত বড় বৃষ্টি মানে ওতে। আমি দূর থেকে দেখি কি, সান বাঁধানো পুকুর, দেখি কি ছিপটা মাঝখানে এরকম করে পানির মধ্যে এরকম করে হাবুডুবু খাচ্ছে। আমি না, বিশ্বাস করো, কোনো ভয় ডর কিচ্ছু কাজ করেনি। সান বাঁধানো পুকুর, উপর থেকে আমি একটা জাম্প করলাম এত জোরে, পুকুরের মধ্যে পুরা যেখানে ছিপটা ছিল ওইখানে জাম্প করলাম। সান বাঁধানো তো এই পাশের দিকে, জোরে জাম্প করে সাঁতার কাটতে কাটতে ওই মাঝখানে যাচ্ছে পুকুরের দিকে। আমার কিচ্ছু তাল না যে বিদ্যুৎ পড়বে, বাজ পড়বে কিংবা তাল পড়বে, কিন্তু খেয়াল নাই। অনেক বড় পুকুরটা। তারপর মাঝখানে গিয়ে ওই ছিপটাকে ধরলাম, ধরে যখন এক হাতে সাঁতার কাটতে চেতে না, মনে হচ্ছে ছিপটা অনেক ভারী, ভীষণ ভারী। আর আমার মনের ভিতরে ছিল আনন্দ, এবার বড় একটা মাছ এটার সঙ্গে বাড়িতে গিয়ে বড় সব মাছ ধরে নিয়ে আসছি। সান বাঁধানোর কাছে এসে ছিপটা ধরলাম, তুলে তাকালাম, দেখি সোজা, দেখি সান বাঁধানো ঘাটের মাথার মধ্যে আমার বাপ দাঁড়ানো, হাতে ছাতা। উঠে আমরা, আল্লাহ, উঠে যাব নাকি এটা ধরে নেব মাছটার মধ্যে। তা বললাম যে আব্বা মাছ ধরছে, তো বলে এই থেকে উঠে আয়। তো আগেকার সময় সব কিছুকেই লুকানো হতো, সব কিছুকেই মানে সামনে না আনার জন্যে একটা হাইডিং ব্যাপার ছিল আর কি। তো তখনকার সময় তো আমার জীবনেও হয়েছে,
হয়তো আমাকে কেউ পছন্দ করছে, আমি দেখতে পাচ্ছি যে কেমন করে তাকায়, কেমন করে রাস্তার পর দাঁড়িয়ে থাকে, দেখতে পাচ্ছি কিন্তু বলতে পারছি না।